ডিটেইলসে আলোচনা করছি। আজকে আমাদের বলবো সেটা হচ্ছে টাইপস অফ পলিমারাইজেশনের এক্সাম্পল গুলো। সেটা হচ্ছে কন্ডেনসেশন পলিমারাইজেশনের এক্সাম্পল গুলো সেটা হচ্ছে লাইলন। লাইলন কই থেকে হয়? ফর্মেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। আমরা এটা দেখাবো। হ্যাঁ, লাইলন হচ্ছে এটা হচ্ছে পরীক্ষায় থাকবে যে লাইলন 66 এটা হচ্ছে স্ট্রাকচারটা আমরা দেখব নেক্সট ক্লাসে। হ্যাঁ, মনে করা যাবে এটা অ্যারাবিক অ্যাসিড থেকে কি হয় লাইলন 66 বানানো যায়, এটা আমরা দেখছি। যারা নতুন আসছে তাদের একটু বুঝতে কষ্ট হবে। তারপরে দেখো কোপলিমারাইজেশন এক্সাম্পল কোনগুলো সেগুলো দেব। ঠিক আছে, বিউটাডাইন, তারপর হচ্ছে অ্যাক্রিলামাইড, এগুলো হচ্ছে দিয়ে দিব। এখন চলে যাও ডিগ্রি অফ পলিমারাইজেশন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুরু করব যে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ওকে, আচ্ছা স্যার পলিমার কি মানে ওয়েট প্রসেসিং এর জন্য রিলেটেড এমন কিছু? হ্যাঁ, আমি একটু সংক্ষিপ্তভাবে বলি যে পলিমার হচ্ছে একটা লং মলিকুলার চেইন। পলিমারটা কি আসলে? লং মলিকুলার চেইন। ঠিক আছে, অর্থাৎ এই চেইনটা কি হয়? চেইনটা হচ্ছে কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে। যেমন আমি একটা एग्जांपल করে পড়েছিলাম, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড হচ্ছে CH2, এটা হচ্ছে ইথিলিন। এটা কি? ইথিলিন থেকে হয়ে যাবে হচ্ছে CH2 কি হয়ে যাবে? ইথিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ইথিন হয়ে যাবে। অর্থাৎ আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে এন সংখ্যক। এন সংখ্যক মিন্স হচ্ছে এটা কার্বনিক স্ট্রাকচারটা কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে, সেটাই হচ্ছে পলিমার। তাহলে পলিমার একটা লং রিপিটিং মলিকুল। আরেকটা জিনিস বলা হয় এটা শুধু বারবার হচ্ছে, এটা রিপিটিং ইউনিট কি হবে? CH2, এটা হচ্ছে তার রিপিটিং ইউনিট। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মনোমার কি? পলিমারের একক হচ্ছে মনোমার। আর মনোমার হচ্ছে খুবই ছোট ছোট কি স্মল একটা মলিকুলার স্ট্রাকচার, যেই মনোমারগুলো একত্রে যুক্ত হয়ে কি তৈরি করে? পলিমার তৈরি করে। ওকে, এগুলো নিয়ে আমরা পড়ছিলাম। আরেকটা জিনিস পড়াশোনা আমি একটু বলি, অলিগোমার, তাই না? অলিগোমার এই সময়গুলো পরীক্ষা সবসময় থাকে। অলিগোমার কি? হ্যাঁ, ওই 10 থেকে 10 পর্যন্ত রিপিটিং ইউনিট থাকে। অর্থাৎ এই যে রিপিটিং ইউনিট দেখলাম না, এটা হচ্ছে লং, যদি কন্টিনিউয়াস থাকে তখন তাকে আমরা কি বলি? পলিমার। এখন অলিগোমারের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ফিক্স থাকবে, সেটা 2 থেকে 10 এর মধ্যে হবে। অর্থাৎ এটা কি বলা হয়? রিপিটিং ইউনিট। এই রিপিটিং ইউনিটটা কত মধ্যে থাকবে? 2 থেকে 10 এর মধ্যে যদি থাকে তাকে বলা হয় অলিগোমার। ক্লিয়ার? এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, রিপিটিং ইউনিটটা কি? কোন জিনিসটা? এটা রিপিটিং ইউনিট মিন্স কি? রিপিট মানে কি? এই জিনিসটা বারবার রিপিট হবে। তো দেখো এখানে কি ছিল? ডাবল বন্ড ছিল না, CH2 ডাবল বন্ড CH2 ছিল। এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনকে ভেঙে আমরা কি হইছে? ইথিন হইছে। এই CH2 এখানে এন দেয়ার রিজন কি আসলে? এন দেয়ার রিজন হচ্ছে এটা কন্টিনিউয়াস ভাবে চলতেই আছে। স্যার এটা রিপিট হবে কারণ এটা কি সিঙ্গেল বন্ডে? হ্যাঁ, সিঙ্গেল বন্ডে চলে যাবে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করছি। ওই লেকচারগুলো দেখলে তুমি বুঝতে পারবে। ক্লিয়ার? আর আমাদের যে ভিডিও আছে, ভিডিও দেখলে ভালো করে বুঝতে পারবে। এটা নিয়ে ডিটেইলস ক্লাস নেওয়া আছে। জাস্ট একটু আমি দেখা যাবে। এখন আসলে ডিগ্রি অফ পলিমারাইজেশন, ডিপি, এটা পরীক্ষায় থাকে। ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশনটা আসলে কি জিনিস? দেখো খুব ভালো করে বলো। দেখো, ডিপি ইজ এ মেজার অফ দ্য চেইন লেন্থ অফ পলিমার মলিকুল। গতদিন আমরা হচ্ছে স্টেপ গ্রোথ করছিলাম না, পলিমারাইজেশন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন কি ছিল? হ্যাঁ, হ্যাঁ, চেইন গ্রোথ কি পলিমারাইজেশন ছিল? হ্যাঁ, মনোমারগুলো অ্যাড হবে, একটা সাথে আরেকটা অ্যাড হবে। সেটা সেটা। এই জন্য আরেকটা জিনিস তোমাদের বলি, দুই ধরনের পলিমার। একটা হচ্ছে অ্যাডিশন, তোমরা নতুন তার জন্য। একটা হচ্ছে কনডেনসেশন। এটা একটু বলি যে অ্যাডিশন পলিমারাইজেশন আসলে কি, রাইট? তাহলে অ্যাডিশন পলিমারাইজেশন হচ্ছে সেটাই যেটা হচ্ছে ডাবল বন্ডকে ভেঙে যদি সিঙ্গেল বন্ডে পরিণত করে তখন তাকে কি বলা হয়? অ্যাডিশন পলিমারাইজেশন। বুঝতে পারছো? কখনো যদি কেউ জিজ্ঞাসা করে, পরীক্ষায় পার্থক্য থাকে, এটা পরীক্ষায় থাকবে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাডিশন পলিমারাইজেশন এন্ড কনডেনসেশন পলিমারাইজেশন। দেখার বা চেনার ওয়ে হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন যেটা হবে ডাবল বন্ড ভেঙে যদি সিঙ্গেল বন্ডে পরিণত হয় সেটাকে বলা হয় অ্যাডিশন পলিমারাইজেশন। আর কনডেনসেশন মানে কি? বাষ্পীভূত হয়ে পুড়ে যাওয়া। অর্থাৎ যদি তুমি কোনো একটা জায়গায় ধরো কোনো একটা মানুষের কাজের দক্ষতা 100% হয় হয় না, রাইট? ধরো তুমি যদি 100% ইনপুট দাও তাহলে তুমি কি পাবা? 90% আউটপুট পাবে। তেমনি কনডেনসেশন রিঅ্যাকশনে যেটা হয় যে রিঅ্যাকশনটা হবে এটার মধ্যে কিছুটা লস হবে।
সেশন বলা হয়, অর্থাৎ বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া। এখন আমাকে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার এখানে আবার বাষ্প হওয়ার কি এলো, এটা কেমন আসলো? তারা আমরা যে প্লাস্টিকগুলো তৈরি করি, প্লাস্টিক কই থেকে আসছে প্লাস্টিক? এগুলো হচ্ছে পলিমার, এক একটা পলিমার। প্লাস্টিকের যত জিনিসপত্র আছে সবগুলো কি পলিমার। পলিমার জানা কেন দরকার বলতো? পলিমার জানা কেন গুরুত্বপূর্ণ তোমাদের বলছিলাম? স্যার ফেব্রিক স্ট্রাকচার পলিমার হচ্ছে এই যে দেখতেছো না, প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার আছে, কেমন ভাবে কিভাবে হবে। এখন আমরা যখন ফেব্রিকগুলো তৈরি করি তখন ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন এর কোর্সটা পড়ো না, তাই না? তাহলে প্রত্যেকটা দেখবা যে তোমার শার্ট অথবা গেঞ্জি যেটা হোক না কেন সুতা খুলে বোঝা যায় এর কি ধরনের ডিজাইন আছে। সো পলিমার জানা দরকার যে এই ফেব্রিক স্ট্রাকচারের জন্য পলিমার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পলিমার যদি তুমি না জানো তাহলে তুমি বুঝবে না গ্রাফিক স্ট্রাকচার কেমন হবে। এই লাইলন 66 আমরা যখন অ্যারাবিক অ্যাসিড থেকে লাইলন 66 বানাবো তখন তোমরা দেখতে পারবে যে লাইলন কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে? অর্থাৎ গাঠনিক যে স্ট্রাকচারগুলো জানার জন্য পলিমার সায়েন্স জানা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসো যেটা ছিলাম সেটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে। ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে বলতো? এটা হচ্ছে মেজারের পরে হচ্ছে চেইন লেন্থ অফ এ পলিমার মলিকিউল। চেইন লেন্থ আসলে চেইন বলতে কি বোঝায় আসলে? শিকলের মতো, মানে একটার সাথে একটা যুক্ত হতে থাকে, যেমন CH2 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 এভাবে একটার পর একটা যদি শিকল আকারে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? চেইন রিঅ্যাকশন। তারপরে বলা আছে দেখো ইজ ক্যালকুলেটেড বাই molecular weight of the polymer by the molecular weight of repeating unit। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে এটা আমরা দেখে নেব। তাহলে কি হবে বলো তো? তাহলে পরীক্ষা থাকবে এটা, হ্যাঁ, যে ডিপি তাহলে কি হবে দেয়া আছে, তাহলে ডিপি সংখ্যা কি হবে বলো তো? লেখো, ভালো সব খাতা কলম বের করো, লেখো molecular weight of the polymer। লেখো molecular weight of polymer, molecular weight of polymer divided by কি বলতো? দিয়ে আছে দেখো কি দিয়ে আছে বলতো? molecular weight of repeating unit, molecular weight of repeating unit, molecular weight of repeating unit, weight of repeating unit। সো বারবার বলে তোমরা ক্লাসে আসো, ক্লাসে না আসলে কিন্তু একটা লেকচার পর একটা লেকচার তোমরা কিন্তু বুঝবা না, আগেই বলে দিলাম, হ্যাঁ? কারণ অলরেডি আমরা এগুলো ডিটেইলস কিন্তু আলোচনা করছি, ওইদিকে তো আর যা বলছে বললাম একদিন। তাহলে ডিপি কি, ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে? তাহলে তোমরা এভাবে দিয়ে দিবা the ratio between molecular weight of polymer to molecular weight of repeating unit, that's called degree of polymerization। কি বললাম বলো তো? the ratio of molecular weight of polymer to molecular weight of repeating unit, that's called degree of polymerization। ওইদিকে থাকবে degree of polymerization কি, ঠিক আছে? তারপর দেখো যদি ডিগ্রি অফ পলিমারাইজেশন যদি পরিমাণটা অনেক বেশি হয় তাহলে কি হবে বলতো? ইটস লিড টু বেটার মেকানিক্যাল প্রপার্টিজ ইন পলিমার। এখন তোমাদের টেক্সটাইল ফিজিক্স যেহেতু আমি পড়াইছি তোমাদের মনে থাকার কথা কিছু মেকানিক্যাল প্রপার্টিজ এর নাম মনে আছে? মেকানিক্যাল প্রপার্টিজ গুলো বৃদ্ধি পায় কি হতে পারে? মেকানিক্যাল প্রপার্টিজ আমি কিন্তু তোমাদের যেহেতু আমি তোমাদের কোর্স করছি টেক্সটাইল ফিজিক্স, আমি তো তোমাদের পড়াইছি মেকানিক্যাল প্রপার্টিজ প্রথম চ্যাপ্টার ছিল, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রাইট, বলো বলো বলো। মেকানিক্যাল প্রপার্টিজের কয় ভাগে ভাগ করা হয়? 7। এই বলেছিলাম বুঝে মেকানিক্যাল প্রপার্টিজ 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। তার মধ্যে একটা ছিল টেনসাইল প্রপার্টিজ। কি ছিল? টেনসাইল প্রপার্টিজ। মনে আছে? মনে করতেছে? মনে নেই। তারপর হচ্ছে ফ্লেক্সিবল প্রপার্টিজ। ফ্লেক্সিবল ফিজিক্স অনলি না টেক্সটাইল ফিজিক্সে পড়ছিলাম। তারপর টরশনাল প্রপার্টিজ, টরশনাল প্রপার্টিজ। আরেকটা কি বলতো? ফ্রিকশনাল প্রপার্টিজ, ফ্রিকশনাল প্রপার্টিজ। এগুলো ছিল মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফাইবার। 4 ভাগে ভাগ করা হয়। একটা ছিল হচ্ছে কি টেনশনাল প্রপার্টিজ, একটা ছিল হচ্ছে ফ্লেক্সিবল প্রপার্টিজ, দুইটা ছিল টরশনাল আর হচ্ছে ফ্রিকশনাল। তোমার পরীক্ষাতে কোশ্চেন ছিল, তোমরা লিখছো। আমরা যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে টেনশনাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করছিলাম। টেনশনাল প্রপার্টিজ কি কি মনে আছে বলো তো? বলো। একটা ছিল হচ্ছে টেনাসিটি। কি ছিল? টেনাসিটি। তারপর কি ছিল? ব্রেকিং লোড। মনে পড়ছে কিনা? ব্রেকিং লোড। তারপর
কি ছিল ব্রেকিং এক্সটেনশন, ব্রেকিং কি ছিল এক্সটেনশন, সুতা ছিঁড়ে যায়। হ্যাঁ হ্যাঁ রাইট। তারপর হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক ফ্যাক্টর। তারপর কি ছিল ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক অফ রাপচার। এগুলো ছিল কি না? এলাস্টিসিটি ছিল। তারপর কি ছিল এলাস্টিসিটি ছিল, এলাস্টিসিটি ছিল। এগুলো ছিল হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ। অর্থাৎ যেটা হয় যদি ডিগ্রি অফ হায়ার কি বলা হয়েছে বলতো, ডিপি যদি বেশি হয় তাহলে এই মেকানিক্যাল প্রপার্টিজ কি হবে, ক্ষমতাগুলো বৃদ্ধি হবে। ক্ষমতাগুলো বৃদ্ধি হলে কি হবে বলতো, কারণ কি আমরা জানি যে এই এলাস্টিসিটি বলো, ব্রেকিং লোড বলো, ব্রেকিং এক্সটেনশন বলো, এগুলো কোন কাজে আমরা ব্যবহার করছিলাম? বুঝতে পারো না? কাজে ব্যবহার করতে হবে। এগুলো তো যে সুতা অল টাইম আমরা ব্যবহার করি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা এগুলো ব্যবহার করি। কারণ কি, একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমার খুব ভালো করে মনে আছে, সেটা হচ্ছে ধরো তুমি একটা আরাম থেকে একটা ড্রেস কিনছো, সারা একটা দাম ধরো একটা জামার দাম হচ্ছে 5,500 টাকা কিনছো, এখন তুমি কেনার পরে দেখো তোমার এই জামাটা ছিঁড়ে গেল, তোমার ভালো লাগবে? এরকম এক্সাম্পল দিয়ে তোমাকে বলেছে, ভালো লাগবে না? এটা যেটা করা হয়, এই যে মেকানিক্যাল প্রপার্টিজ গুলো এগুলো চেক করে নেওয়া হয়, চেক করা হয়, যেমন স্ট্রেন্থ চেক করা হয়, কাপড়ের স্ট্রেন্থ চেক করা হয়। কাপড়ে কি করা হয়? স্ট্রেন্থ চেক করা হয়। কেন চেক করা হয় বলতো? এটা একটা এক্সাম্পল দিলাম, ধরো তোমার ওজন হচ্ছে 50 কেজি, তোমাকে দেওয়া হবে 1 কেজি, তুমি পারবা? দিতে পারবো? এমনি প্রত্যেকটা ফেব্রিক, সেটা কটন হতে পারে, সেটা পলিস্টার হতে পারে, সেটা লাইলন হতে পারে, প্রত্যেকটা কাপড়ের একটা ক্ষমতা আছে যে আমি কতটুকু লোড দিতে পারবো। ধরো সমানে তুমি কাপড় টানতেছো, কাপড় ছিঁড়ে যাবে না? তো প্রত্যেকটা মানুষের যেমন একটা কার্যক্ষমতা আছে যে আমি এতটুকু নিতে পারবো, তেমনি প্রত্যেকটা ফেব্রিক বলো, ফাইবার বলো, ইয়ার্ন বলো, সবার কি থাকে একটা স্ট্যান্ডার্ড। সেই কথাটা বলা হচ্ছে যে ডিগ্রি অফ পলিমারাইজেশন যত বেশি হবে তত কি হবে, তত বেশি মেকানিক্যাল প্রপার্টিজের ক্ষমতা তত বেশি হবে, তত আমাদের জন্য ভালো। কাপড় ছিঁড়বে না, সুতা ছিঁড়বে না, ও তো জানে যদি একটা কাপড় যদি সুতা যদি ছিঁড়ে যায়, সুতা আবার লাগায় আবার সেলাই করা কষ্টকর না? তো টাইম লস হবে, প্রোডাকশন কমে যাবে। এগুলো তোমাদের বুঝতে হবে কোনটার সাথে কোনটা কানেক্ট। ওকে, তারপর কি বলা আছে দেখো তো, দুই ধরনের ডিগ্রি হয়। ডিগ্রি মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন। দুই ধরনের ডিগ্রি অফ পলিমারাইজেশন হয়, একটা কি নাম্বার এভারেজ, আর একটা হচ্ছে ওয়েট এভারেজ। একটা কি নাম্বার এভারেজ, আর একটা হচ্ছে ওয়েট এভারেজ। নাম্বার হতে পারে কি হতে পারে বলো তো, 1 2 3 মানে অনেকগুলো আছে, 4 ডিভাইডেড বাই কত, 4টা সংখ্যা। আর ওয়েট হলে কি হবে, m1 m2 m3 এভাবে ডিভাইডেড বাই m, মানে এটা এটা কি, হ্যাঁ দুই ধরনের হয়, বুঝে গেছে? তারপর আরেকটা কথা বলা আছে দেখো, ডিগ্রি অফ পলিমারাইজেশন রিপ্রেজেন্ট দ্য এভারেজ নাম্বার অফ রিপিটিং ইউনিট পার চেইন, while degree of polymerization is a measure of molecular weight distribution. কি বলা আছে বলো তো, দুই ধরনের রিপিট করে, একটা হচ্ছে এভারেজ নাম্বার অফ রিপিটিং ইউনিট, অর্থাৎ এটা তো কন্টিনিউয়াস ভাবে চলতেই আছে, তাহলে আমি যখন একটা এভারেজ নিয়ে রাখতেছি না, এটা যোগ করে একটা এভারেজ করবো না, সেটা বলা হয়েছে। আর একটা কথা বলা আছে দেখো, মেজার অফ মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন, মলিকুলার ওয়েট কতটুকু আছে ওই অনুযায়ী আমি ওয়েট ডিস্ট্রিবিউশন করবো। এখানে একটা গ্রাফ আছে, গ্রাফটা বেশি কিনা আমি জানি কয়টাতে যাবো, তাহলে দেখেন, তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন থেকে আমরা কি জানবো, কয়েকটা জিনিস জানবো। যে ডিগ্রি অফ পলিমারাইজেশনে আমরা কি সম্পর্কে জানতে পারি, চেইন গ্রোথ সম্পর্কে জানতে পারি একটা। তারপর ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে আমরা জানলাম, দুই ধরনের, একটা হচ্ছে এভারেজ মলিকুলার ওয়েট, একটা হচ্ছে এভারেজ রিপিটিং ইউনিট, আর একটা হচ্ছে এভারেজ মলিকুলার ওয়েট। ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে, মলিকুলার ওয়েট অফ পলিমার ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ রিপিটিং ইউনিট। ক্লিয়ার? তাহলে পারা যাবে, যদি পরীক্ষায় বলা হয় যে ডিগ্রি অফ পলিমারাইজেশন সম্পর্কে কিছু লিখো, পারবেন? ওকে, তারপর এখন আছে এন্ড গ্রুপ। এন্ড গ্রুপ কি, এটা তো পরীক্ষা থাকবে। এন্ড গ্রুপ বুঝে গেছে এতটুকু? এন্ড গ্রুপ কি আসলে, এন্ড গ্রুপ নতুন নতুন নাম ভয় পাওয়ার কিছু নেই, বললেই বুঝতে পারবো যে এন্ড গ্রুপটা আসলে এন্ড গ্রুপ কি আসলে। দেখো ভালো করে দেখো, বলা আছে দেখো, এন্ড গ্রুপ আর টার্মিনাল ইউনিট অফ পলিমার চেইন, অর্থাৎ এই যে পলিমার যে চেইনটা, এই চেইনটা কোন জায়গায় যায় শেষ হবে, টার্মিনেশন। টার্মিনেশন মানে কি, শেষ হওয়া। টার্মিনেট মানে হচ্ছে কোন জায়গায় যায় এটা সমাপ্তি করছে, সেটাকে বলা হয় এন্ড গ্রুপ। ঠিক আছে? মানে কি, ধরো তো একটা মানুষের আয়ু কতটুকু, 60 বছর, 70 বছর, তারপর তো মানুষ মারা যাবে, তাই? তারপর একটা জায়গায় যায় শেষ হবে। এই পলিমার চেইনটা যতই কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে না কেন, একটা সময় পরে শেষ হবে না?
সেই টার্মিনেশনটা হয় সেটাকে বলা হয় এন্ড গ্রুপ। তারপরে বলা আছে দেখো দেয়ার ফর্মিং ইউনিট তিন ভাবে হয়, এটা আমরা রিঅ্যাকশন করব পরীক্ষায় থাকবে। কয়ভাবে হয় এন্ড গ্রুপটা? তিন ভাবে। প্রথম নাম হচ্ছে ইনিশিয়েশন, এটা আমরা মাস্টার সেমিস্টার আগে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্ন করছে। নাম্বার 1 কি? ইনিশিয়েশন, ইনিশিয়েশন। দুই নাম্বার হচ্ছে প্রপাগেশন আছে, তারপর কি? প্রপাগেশন। আর তিন নাম্বার হচ্ছে টার্মিনেশন। তিন নাম্বার হচ্ছে টার্মিনেশন। অর্থাৎ ইনিশিয়েশন মানে কি? কোন একটা বিক্রিয়া যখন শুরু হয়, একটা চেইনের শুরু, হ্যাঁ প্রাথমিক অবস্থা হচ্ছে ইনিশিয়েশন। প্রপাগেশন হচ্ছে তার মধ্যবর্তী অবস্থা, ইন্টারমিডিয়েট অবস্থা। যে এই যে ইনিশিয়েশন এবং টার্মিনেশন, এই টার্মিনেশনের মাঝখানে যে অবস্থা সেটা কি বলা হয়? প্রপাগেশন বলা হয়। আর সর্বশেষ কি? টার্মিনেশন। টার্মিনেশনে যায় কি হবে? বিক্রিয়া সমাপ্তি করবে। এই তিনটা স্টেপ পরীক্ষা থাকে। আর একটা কথা বলছি যে ক্লাসে যা পড়াবো তাই সাজেশন, ওকে? সো ক্লাস করতে হবে ঠিকঠাক মতো। তাহলে কি হবে বলতো? এন গ্রুপ কয়ভাবে বিক্রিয়া রিঅ্যাকশন করে? তিন ভাবে। একটা হচ্ছে ইনিশিয়েশন, দুইটা হলো প্রপাগেশন, টার্মিনেশন। একবার মাথার মধ্যে রাখবে, এটা যদি কোনোদিন এমএসসি করো সেম সিলেবাস, এই জিনিস করতে হবে। তিন, এই যে রিঅ্যাকশন এখন করতেছি এন গ্রুপের রিঅ্যাকশন তিন ভাবে হয়। একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা হচ্ছে প্রপাগেশন, আর একটা হচ্ছে টার্মিনেশন। তিন ভাবে, ঠিক আছে? তারপর বলা আছে দেখো ওই জিনিসটার কথা বলা হয়েছে যে এন গ্রুপে কিভাবে ক্যারেক্টারাইজড হয়। 1H NMRI স্পেকট্রোস্কোপির মাধ্যমে। NMRI সম্পর্কে জানা আছে? NMRI, হ্যাঁ NMRI নিউক্লিয়ার, NMRI রশ্মি, হ্যাঁ এই হচ্ছে এটা কি? প্রোটন সংখ্যা না? হ্যাঁ এটা হচ্ছে প্রোটন সংখ্যা। অর্থাৎ NMRI দ্বারা কি করা হয় জানো? NMRI দ্বারা এটা কি জটিল বিষয়, এত বেশি জানা দরকার নেই, আমি বলি। NMRI দ্বারা কি করা হয়? NMRI দ্বারা প্রোটন সংখ্যা নির্ণয় করা হয়। NMRI দ্বারা কি করা হয়? প্রোটন সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ একটা রিঅ্যাকশন হওয়ার পরে এখানে কয়টা প্রোটন সংখ্যা আছে এটা আমরা NMRI এর মাধ্যমে জানতে পারবো, ঠিক আছে? NMRI আছে, IR আছে, কি আছে? IR স্পেকট্রোস্কোপি আছে। এটা হচ্ছে কি যে আমরা মাঝে মাঝে দেখো না দূরবীক্ষণ যন্ত্র আছে না, ওই টাইপের, এগুলোতে কি করা হয়? প্রোটন সংখ্যা নির্ণয় করা হয়। সেটা ক্ষেত্রেও এইটা গুরুত্বপূর্ণ এন গ্রুপ ভূমিকা পালন করে। ক্লিয়ার? এখন আসো তাহলে এন গ্রুপ কি? এন গ্রুপ হচ্ছে এক কথায় যে কোনো একটা রিঅ্যাকশন বা চেইন বিক্রিয়া টার্মিনেশন বা শেষ হয়ে যাওয়া, সেটাকে কি বলা হয়? এন গ্রুপ। এন গ্রুপে তিন ধরনের রিঅ্যাকশন হয়। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা হচ্ছে প্রপাগেশন এবং টার্মিনেশন। এই তিন ভাবে এন গ্রুপটা শেষ হয়। ক্লিয়ার? আর এনএমআরআই এখান দ্বারা আরেকটা এন গ্রুপের দ্বারা কি নির্ণয় করা যায়? এনএমআরআই নির্ণয় করা হয়। এনএমআরআই দ্বারা কি করা হয়? প্রোটন সংখ্যা নির্ণয় করা হয়। প্রোটন তো বুঝো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, বুঝো এই প্রোটন সংখ্যাটা নির্ণয় করা হয়। ক্লিয়ার? বুঝে গেছে? পারবা? ওকে, তারপরে তো এখন আসলে এটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন অফ পলিমার। এখানে একটু বলে রাখি পলিমারকে অনেক ভাবে ভাগ করা হয়। কি হয়? অনেক ভাবে। সেটা হচ্ছে স্ট্রাকচারগত ভাবে ভাগ করা যেতে পারে, হ্যাঁ রাসায়নিকভাবে ভাগ করা যেতে পারে, আলাদা আলাদা। আমরা এখানে যে ক্লাসিফিকেশন দিছি জাস্ট এভাবে দিলেও হবে। তোমরা যদি চাও তুমি নেটে অসংখ্য ক্লাসিফিকেশন পাবা। নেটে কি পাবা? অসংখ্য। আমি যখন কিছুদিন আমি পরীক্ষা দিচ্ছি মাস্টার্সে 11টা ক্লাসিফিকেশন পেয়েছি। আমি পরীক্ষায় 11 ধরনের ক্লাসিফিকেশন দিয়েছি। বাট তুমি চাইলে আমি যেভাবে দিছি এই কয়টা ক্লাসিফিকেশন লিখলেও তোমার জন্য এনাফ। ক্লিয়ার? নাম্বার 1 যেটা দেখো এডিশন পলিমারাইজেশন। কয় ধরনের? কিন্তু মনে রাখবা মেইনলি কয় ভাগে ভাগ করা হয়? দুই ধরনের। মেইনলি কয় ভাগে ভাগ করা হয়? দুই ধরনের। একটা হচ্ছে এডিশন, একটা কনডেনসেশন। এগুলো ছাড়াও আরো অনেক ভাবে ভাগ করা হয়, সেটাই ক্লাসিফিকেশন এখানে দেখানো হয়েছে। দেখো নাম্বার 1 প্রথমে কি বলা আছে? ক্লাসিফিকেশন বেসিস অফ পলিমারাইজেশন। পলিমারাইজেশনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কি এডিশন আর একটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। বুঝতেছো তো? একটা হচ্ছে এডিশন, একটা হচ্ছে কনডেনসেশন। এডিশনের উদাহরণ কি কি? ইথেন, ডিপ্লন, পলিফিনাইল ক্লোরাইড। আর কনডেনসেশন হচ্ছে লাইলন 66 তারপর পলিস্টার। এগুলো দিলেই হবে। एग्जांपल লাগবে কিন্তু ক্লাসিফিকেশনের সাথে एग्जांपल, ক্লাসিফিকেশনের সাথে एग्जांपल। তারপর কি বলা আছে? ক্লাসিফিকেশন বেসিস অন মনোমার। মনোমারের উপর ভিত্তি করে ভাগে ভাগ করা হয় দুই ভাগে। একটা হচ্ছে হোমোমার আর একটা হচ্ছে কি হিটারো পলিমার। হোমোমার কি? হোমোমারটা কি দেখো তো বলা আছে দেখো ইন দিস টাইপ সিঙ্গেল টাইপ অফ মনোমার। এই একটা সিঙ্গেল টাইপ যদি হয়, ধরো এটা এরকমই যে হবে এমন না। এখানে যে CH2 আছে এটা CC CH5 হতে পারে।
যদি আলাদা আলাদা দুইটা হচ্ছে রিপিটিং ইউনিট থাকতো তাহলে কি হয়ে যেত বলো? এই যে দেয়া আছে দেখো এটার উপর মনে রাখবা হোমোমার মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট থাকবে। হোমোমার মানে কি একটা সিঙ্গেল ইউনিট, আর হিটার পলিমার মানে হচ্ছে ডিফারেন্ট ইউনিট। মানে ধরো এটা কি মনে রাখবে একটা রিপিটিং ইউনিট, এই রিপিটিং ইউনিট যদি সিঙ্গেল হয় হোমোমার, যদি রিপিটিং ইউনিট হচ্ছে যদি ডিফারেন্ট হয়, ধরো একটা CH2 একটা হচ্ছে CH2 আছে আর একটা হচ্ছে C6H5, তাহলে কি হবে? এটারও পলিমার। ক্লিয়ার করা যাবে? এক্সাম্পল শো। তারপরে দেখো ক্লাসিফিকেশন বেসড অন মলিকুলার ফোর্স। মলিকুলার ফোর্স অনুযায়ী ভাগে ভাগ করা হয়। নাম্বার হচ্ছে এলাস্টোমার। এলাস্টোমার কি দেখো বলা আছে দেয়ার রাবার লাইক সলিড উইক ইন্টারেকশন ফোর্স আর প্রেজেন্ট ইন देम। এলাস্টোমার হচ্ছে রাবার। রাবারের মধ্যে কি আছে? এর যে ইন্টারেকশনটা মানে উইকটা রাবারকে টানে তুমি লম্বা করতে পারতেছো, যদি ছেড়ে দাও পূর্ব অবস্থায় ফিরে আসতেছে, এটা হচ্ছে এলাস্টোমার। রাইট? তারপর আসলে আরেকটা জিনিস আছে দেখো ফাইবার স্প্রিং এটা দরকার নেই। তারপর বলছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক কোনগুলো? থার্মোপ্লাস্টিক কোনগুলো দেখো বলা আছে দে হ্যাভ ইন্টারমিডিয়েট ফোর্স অফ ইন্টারেকশন, যেমন পলিভিনাইল ক্লোরাইড, যেমন পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। এই যে আমরা কিছুদিন আগে তোমাদের যে অলিম্পিয়াডে পুরস্কার দিলাম, পিভিসি একের উপরে কিন্তু বোর্ডের উপরে কিন্তু আমরা আঠা বানাইতেছি, বুঝছো? এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে কার উদাহরণ? এটা উদাহরণ হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ। আরেকটা আছে হচ্ছে থার্মোসেটিং। থার্মোসেটিং কোনগুলো? থার্মোসেটিং হচ্ছে দিস ইমপ্রুভ দ্য ম্যাটেরিয়াল মেকানিক্যাল প্রপার্টিজ, ইট প্রোভাইড এনহ্যান্স কেমিক্যাল এন্ড হিট রেজিস্ট্যান্স। কি হতে পারে? एग्जांपल হচ্ছে সিলিকন হতে পারে, এটা ফেনয়েল হতে পারে, অ্যাপ্রক্সিট হতে পারে। এগুলো হচ্ছে কার উদাহরণ? থার্মোসেটিং বলে। ক্লিয়ার? সবগুলো দিয়ে দিলাম। তিনটা না অনেকগুলো তো তিনটা আছে। তিনটা দিয়ে এই সবগুলো ক্লাসিফিকেশন দিবা। প্রথমে দিবা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন পলিমারাইজেশন, দুই ভাগে ভাগ করা হয়, এডিশন কনডেনসেশন। তারপর ক্লাসিফিকেশন অফ কি এই যে বেসড অন মনোমার, মনোমারের ভিতরে কয় ভাগে ভাগ করা হয়। তারপর ক্লাসিফিকেশন বেসড অন মলিকুলার ফোর্স, মলিকুলার ফোর্সের উপর কয় ভাগে ভাগ করা হয়। 5 মার্কসের জন্য থাকবে, তোমাদের সবই লিখতে হবে। एग्जांपल সহ আমি উল্লেখ করে দেব ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট পলিমার, আর কমে যাবে। সব পারবো না? ইজি না? জাস্ট কি করবা এই সংখ্যাগুলো করবা, তার সাথে দুইটা করে এক্সাম্পল, দুইটা করে এক্সাম্পল, তারপরটা দেব। দেখো আরো আছে the classification of basic crystallinity. crystallinity মানে কি আসলে? ক্রিস্টালাইন মানে কি? অ্যামরফাস আর ক্রিস্টালাইনের মধ্যে পার্থক্য বলো। কি আছে? স্যার অ্যামোফাস যেগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে, ক্রিস্টালাইন গুলো একবারে স্ট্রেট থাকে, সমান্তরাল থাকে। বুঝো তো? আবার বলো, সবাইকে বলো। তাহলে বলো, example, what is the difference between crystalline and amorphous region? মাইন্ড বলো, amorphous এর মধ্যে কি থাকে? স্যার amorphous মানে পলিমারগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে, আর হলো যে আর হলো ক্রিস্টালাইনের ক্ষেত্রে এগুলো সুসজ্জিত থাকে, সমান্তরালে থাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে কথা, এটাও পরীক্ষা দেয়। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন amorphous and crystalline region। এখানে লাইন পুরো দিন মনে রাখবে, পরীক্ষা দিলে কিন্তু চুপচাপ কথা বলবে না, এটা পুরো দিন। Differentiate between amorphous region and কি বলতো crystalline region, crystalline region লিখেছে স্যার। ঠিক আছে, এটা পরীক্ষা থাকবে। তাহলে amorphous region মধ্যে হচ্ছে যে মলিকুলার যে চেইনগুলো থাকে, এই চেইনগুলো হয় কি হবে? বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। কি থাকে? যে চেইনগুলো থাকে বা পলিমারগুলো থাকে, যে অনুমার যেগুলো বলা হয়, অণু বলা হয়, সেগুলো কি থাকে? বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। এই বিক্ষিপ্ত আরেকটা ইংলিশ হচ্ছে কোয়াগুলেশন, আরেকটা হচ্ছে ইংলিশ কি? কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করা। কোয়াগুলেশন মানে কি? বিক্ষিপ্তভাবে
ছোটাছুটি করে। আর ক্রিস্টালাইন মানে কি, যে স্ট্রাকচারটা থাকবে একদম সুসজ্জিতভাবে সাজানো থাকে। ক্লিয়ার? সেটা বলছি। দেখো আমি বলা আছে যে ক্রিস্টালাইন মিন্স কি আসলে অর্ডারলি আর হাউ ক্লোজ দ্য মলিকুলার চেইন আর প্যাকড, অর্থাৎ অর্ডার করে সাজানো থাকে, অর্থাৎ এভাবেই থাকবে। যদি কোনো আবার একটা অর্ডার থাকে 1 2 3 4 এই অর্ডারেই থাকে, এই অর্ডারে থাকবে, এটা হলো ক্রিস্টালাইন যদি এই অর্ডার হয়। যদি এরকম থাকে 1 3 2 4 এইটা অ্যামরফাস, বুঝে গেছে? অর্থাৎ যে ক্রমটা থাকবে, যে অণুগুলো থাকবে সেই অণুগুলো একই সারি বরাবর সমান্তরালভাবে সাজানো থাকবে। যদি সাজানো থাকে সেটা হচ্ছে ক্রিস্টালাইন, আর যদি সাজানো না থাকে তখন তাকে বলা হয় অ্যামরফাস। বুঝে গেছে তো কনসেপ্ট? এতটুকু জানলেই হবে। এখন আসলে আরেকটা জিনিস হচ্ছে ট্যাকটিসিটির উপর ভাগ করা। এটাও পরীক্ষা থাকে। ট্যাকটিসিটির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি বলতো? নাম্বার 1 হচ্ছে আইসোট্যাকটিক। ভালো করে দেখো, আইসোট্যাকটিক। 2 নম্বরটা কি? সিনজিওট্যাকটিক। আর একটা হচ্ছে অ্যাডাকটিভ। আইসোট্যাকটিক মানে কি বলতো? আইডেন্টিক্যাল স্প্যাটিক্যাল ডিসপোজিশন আর অল্টারনেটিভ কনফিগারেশন। আমি এখানে বলি এর एग्जांपल আইসোট্যাকটিক एग्जांपल হবে এরকম, বুঝছো? এ এ এ এ এ, ঠিক আছে? আর সিনজিওট্যাকটিকের মধ্যে কি হবে জানো? এ বি এ বি এ, ডিফারেন্স বুঝছো? একটা মাঝখানে ডিফারেন্স মানে কি বললাম বলো তো? আইসোট্যাকটিকের যে গাঠনিক স্ট্রাকচার কি হবে? যদি এ থাকে এই হবে, যদি বি থাকে বি যাবে। আর সিনজিওট্যাকটিক মানে কি? এর সাথে বি এর সাথে বি এভাবে যুক্ত থাকবে। আর হচ্ছে অ্যাডাকটিকে কি করে থাকবে বলো তো? এরকম থাকবে, দেখো এ এ বি আবার বি বি এ, মানে আবার বি আবার এ, এভাবে। ঠিক আছে? মানে ডাবল এই দুটোর মধ্যে হ্যাঁ ডাবল ডাবল থাকতে পারে, অল্টারনেটিভ। মানে এটা স্যার বলা যায় হলো যে নিচ 2 নাম্বারটার রিপিটিং ভার্সন। বুঝা গেছে? एग्जांपल বাবা, তাহলে আইসোট্যাকটিকের एग्जांपल এভাবে দিয়ে দিবা, সিনজিওট্যাকটিকের एग्जांपल এভাবে दिबा, আর অ্যাডাকটিকের एग्जांपल এভাবে দিবা। হ্যাঁ পুরো 2 নাম্বারটা সিনজিওট্যাকটিক, 3 নাম্বারটা উলট পালট, হ্যাঁ অল্টারনেটিভ হিসেবে উলট পালট থাকে সব কয়টা। ঠিক আছে? তাহলে ট্যাকটিসিটির উপর ভিত্তি করে পলিমারকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে আইসোট্যাকটিক, 2 নম্বরটা সিনজিওট্যাকটিক, 3 নম্বরটা হচ্ছে অ্যাডাকটিভ। তাহলে আইসোট্যাকটিকে কি থাকবে? এটা সবগুলো সেম থাকবে। সিনজিওট্যাকটিকে কি থাকবে? ডিফারেন্ট থাকবে। যেটা হোক, এখানে এ বি হবে এমন না, সি ডি হতে পারে, ই এফ হতে পারে, এটা কোনো সমস্যা না। আর একদম এটা কি এর মধ্যে কি থাকবে? সবগুলো একদম অন্য হবে, রিয়ারেন্স থাকবে, চেঞ্জ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু পলিমারে আমি এভাবে পরীক্ষা থাকতে পারি যে ট্যাকটিসিটির উপর ভিত্তি করে পলিমারে কয় ভাগ করা হয়। एग्जांपल সহ লিখো পারবা? এই তিনটা যখন পলিমারে ক্লাসিফিকেশন করব সেভাবে পলিমারে ক্লাসিফিকেশনটা করে ফেলবো। বুঝা গেছে? এই পর্যন্ত বুঝলে পরবর্তী যাও স্লাইড। স্যার আজকে থাকছি, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের উপরে? আচ্ছা আরেকটা বলি, সেটা হচ্ছে আমি যেটা বললাম ট্যাকটিসিটি। ট্যাকটিসিটি এই পলিমার হচ্ছে ট্যাকটিসিটির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্যাকটিসিটিটা কি? এটা একটা পলিমারের ক্লাসিফিকেশন, এটা একটা পলিমারের ক্লাসিফিকেশন ভিত্তি করে, অর্থাৎ এই যে মলিকুলার যে চেইনগুলো আছে এই চেইনগুলো কিভাবে রিয়ারেন্স, সেটা হচ্ছে ট্যাকটিসিটি। এই মলিকুলার যে চেইনগুলো আছে